কেবল যাওয়া আসা, কেবল স্রোতে ভাসা। আজকে আমাদের মূল গন্তব্য হলো গোবরডাঙ্গার বেড়ির বাউর। শুধুমাত্র গোবরডাঙ্গার বেড়ির বাউর না, সঙ্গে আরও বেশ কয়েকটা দ্রষ্টব্য স্থান কভার করব। আর সেই উদ্দেশ্যে আমরা সকাল সকাল এসে হাজির হলাম পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গায়। শিয়ালদা থেকে বনগাঁ বা গোবরডাঙ্গামুখী যে কোনো ট্রেনে উঠে পড়লে আপনি গোবরডাঙ্গা স্টেশনেই নেমে পড়বেন, আর তারপর কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন গোবরডাঙ্গা এই ব্রিজটি। এই অঞ্চলের উপর দিয়েই ইছামতি নদী যমুনা নদীর সঙ্গে প্রবাহিত হতো, আর সাথে ছিল চালুন্দিয়া নদী। আর রানী রাসমণি এই পথেই এসে পৌঁছেছিলেন মা প্রসন্নময়ী কালী মন্দিরে। গোবরডাঙ্গার এই স্বনামধন্য জমিদার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খেলারাম মুখোপাধ্যায়। মা কালীর কৃপায় একটি পুত্র সন্তান লাভ করে তার নাম রাখেন কালীপ্রসন্ন মুখোপাধ্যায়। পরবর্তীতে প্রসন্ন কথাটি পরিবারের প্রত্যেকের মিডল নেম হিসেবে রাখার প্রচলন হয়। খেলারাম মহাশয় যে প্রসন্নময়ী বা আনন্দময়ীর বাড়ি নাম দিয়ে মন্দিরটি স্থাপনার কাজ আরম্ভ করেন, পরবর্তীতে কালীপ্রসন্ন মহাশয় তা সম্পন্ন করেন। কথিত আছে যে এই মন্দিরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের বহু পূর্বে রানী রাসমণি দেবী যমুনা ও চালুন্দে নদীপথে এখানে প্রসন্নময়ী কালীমায়ের মূর্তি দর্শন করতে আসেন। তবে সবচেয়ে গর্বের বিষয় এই যে এই মন্দির উদ্বোধনের প্রায় 33 বছর পর দক্ষিণেশ্বরের ভব ভয়হারিণী কালীমায়ের মন্দিরটি প্রতিষ্ঠা হয়। মন্দিরে আছে শ্বেত পাথরের একটি গোপাল মূর্তি ও কয়েকটি নারায়ণ শিলাও। ভগবান শিবের মূর্তিটি শ্বেত পাথরের, আর কোষ্ঠী পাথরের প্রায় 2.5 ফুট উচ্চতার দক্ষিণা কালীমায়ের মন্দিরে ভক্তের মন প্রাণ শান্তি লাভ করে। এখানে মূল মন্দির প্রাঙ্গণের দুই পাশে 6টি পূর্বমুখী ও 6টি পশ্চিমমুখী শিব মন্দির অবস্থিত, এবং প্রত্যেকটা মন্দিরেই গৌরীপট্ট সহ শিবলিঙ্গ অবস্থিত। প্রায় 200 বছরের প্রাচীন এই ঐতিহাসিক মন্দিরটিকে দর্শন করার জন্য গোবরডাঙ্গা আসতেই হয়। মাকে প্রণাম সেরে এইবার গেলাম সেই মায়ের প্রতিষ্ঠাতা জমিদার বাড়ি দর্শনের জন্য। রাস্তার পাশে দাঁড়ালেই দেখতে পেলাম মূল ফটক। জাস্ট এই রাস্তাটা ক্রস করলেই সামনের দিকেই দেখতে পাচ্ছি ওই যে জমিদার বাড়ির গেট, আর গেটের মুখে সেই পুরনো ঐতিহ্যবাহী কারুকার্য খোদাই করা। এই যে সামনে যে ডান দিকের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি না, এগুলো নতুন হয়েছে। আর এই হলো সেই সুপ্রাচীন জমিদার বাড়ি। গোবরডাঙ্গার জমিদার বাড়ি সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে আসে। তার মধ্যে একটা বেশ মজাদার তথ্য হলো যে গোবরডাঙ্গা রেল স্টেশনের 3.5 নম্বর প্ল্যাটফর্ম, যা কিনা আজও জমিদারদের সম্মান রক্ষা করে চলেছে। মালগাড়িতে হাতি উঠবে তাই এই প্ল্যাটফর্ম বানিয়েছিলেন তখনকার ব্রিটিশ শাসকেরা। জমিদার বাড়িতে গিয়ে আমাদের দেখা হলো, গল্পও করলাম বর্তমান উত্তরসূরি নয়ন প্রসন্ন মুখোপাধ্যায়ের সঙ্গে। আর এই হলো জমিদার বাড়ির পুকুর। বেশ কিছুটা সময় বাগানে ঘুরে খেলাধুলা করে পাখির ডাক শুনে তারপর আমরা ধীর পায়ে বেরিয়ে এলাম। আর আমাদের পরের গন্তব্য হলো পাঁচপোতা বাজার। বাউর সেখান থেকে মাত্র কয়েক পা দূরেই। গোবরডাঙ্গা ব্রিজ থেকে পাঁচপোতা বাজার মোটামুটি দূরত্ব হলো 13.4 কিলোমিটার। সময় লাগবে 8 ঘন্টার কাছাকাছি। ম্যাজিক ভ্যানে করে দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম পাঁচপোতা বাজার। এই রাস্তা বরাবর সামান্য একটু হাঁটলেই বাদিকে পড়বে রিসর্ট বাউরবিতান, যেখানে কিনা দিনের বেলা লেকের ধারে বসে একান্তে নিরিবিলি কিছুটা সময় কাটানো যেতে পারে, অথবা পিকনিক স্পট যেখানে কিনা দেদার হই হুল্লোড় করা যেতে পারে, অথবা আপনজনের সাথে মনোমুগ্ধকর পরিবেশে রাত্রি যাপনের ব্যবস্থাও এখানে রয়েছে। তবে এখানে আগে থেকে বুকিং করতে হবে। ওয়েবসাইটের অ্যাড্রেস দিলাম আর সাথে কন্ট্যাক্ট নাম্বারও। এই রিসর্টের লাগোয়া পাঁচিল দিয়ে সোজা হেঁটে গেলে পৌঁছে যাওয়া যাবে লেকে। এই কাকিমা আমাদেরকে সাহায্য করলেন পথ চিনে চিনে বাউর পর্যন্ত পৌঁছানোর জন্য। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। আসছি। হ্যাঁ, আর এই দাদা তো সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষদের জন্য এত জোরে হাঁক পারলেন যে ওই দূর থেকে তপনদা সোজা নৌকা নিয়ে চলে এলেন আমাদের পাড়ে। তপনদারা 3 ভাই, 3জনেই এখানে নৌকা চালানোর কাজ করেন।
ওনার কাছ থেকেই জানতে পারলাম যে বাউরের এই দিকে রয়েছে ইছামতি আর উল্টো দিকে রয়েছে পদ্মবন। তবে উল্টো দিকে অর্থাৎ কিনা ডান দিকে যেতে গেলে প্রায় 3-3.5 ঘন্টা রাস্তা, আর ওই দিকে ইছামতি যদি যেতে চাই তাহলেও প্রায় 3-3.5 ঘন্টা রাস্তা। থ্যাংক ইউ। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় অশ্বক্ষুরাকৃতির হ্রদ হলো এই বেড়ির বাউর। অ্যাকচুয়ালি এটা বেড়িগোপালপুরে অবস্থিত, তো বেড়িগোপালপুরের বাউর থেকে এসছে নামটা বেড়ির বাউর। তবে যেহেতু এখন শীতকাল তার জন্য রোদের তাপটা গায়ে লাগছে না, তবে সকালবেলায় বিকেলবেলায় পড়ন্ত বেলাটাই বেশ আরামদায়ক। দূরে পাখি উঠছে না? এখানে কাছেই একটা রামকৃষ্ণ মঠ আছে। আমরা ঠিক করলাম 1 ঘন্টার নৌকা বিহার করে পৌঁছে যাবো সেই রামকৃষ্ণ মঠ। দারুণ লোকেশন, মানে ভালো বিল্ডিং। দারুণ ঝকঝকে আকাশ, যেন আলোর পথ ধরে স্বর্গ নেমেছে এই লেকের বুকে। আপনার নাম কি দাদা? তপন সিং। স্ক্রিনে রইল তপনদার কন্ট্যাক্ট নাম্বার। এখানে মাছ ধরাও হয়, তবে বেড়িগোপালপুর সমিতির অনুমতিক্রমে এখানে মাছ ধরা সম্ভব। শীতের আলতো রোদ গায়ে মেখে কেমন শামকলগুলো বসে আছে দেখো। বাউরের মাঝে মাঝেই এমন চড়া দেখতে পাওয়া যায়, কোনো কোনো জায়গায় তো জল এতটাই বেশি যে চড়া তেমন মালুমও হয় না। আর আমাদের দৈনন্দিন ব্যস্ততার ফাঁকে এখানে যদি একটা দণ্ড জিরিয়ে যায় না, তো সেটা চোখেরও আরাম, মনেরও। আরে এই যে জলের কলকল শব্দ না, আহা। নৌকায় বসেই বাড়ি থেকে নিয়ে আসা খাবার দিয়ে সেরে নিলাম লাঞ্চ। আর ওই যে দূরে উল্টিয়ে রাখা রয়েছে ওগুলো হলো মাছ ধরার নৌকা। এই যে নৌকাগুলো, এগুলোতে তো পর্যটকদের জন্য ব্যবহৃত হয়ও, আর তার সঙ্গে এখানকার দৈনন্দিন রুজি রোজগারের জন্য মাছ ধরার কাজেও ব্যবহার করা হয়ে থাকে। মিনিট করে চলার পর তপনদা আমাদেরকে একটা ঘাটে নামিয়ে দিলেন আর বললেন যে সোজা পায়ে হাঁটা পথ ধরে চলে যাবেন এবং পেয়ে যাবেন রামকৃষ্ণ মঠ। মিনিট 2-3 হাঁটার পর দূর থেকে দেখতে পেলাম এই মঠের পাঁচিলটাকে। আমরা এসে পৌঁছে গেলাম বেড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। এই আশ্রমটি সকাল প্রায় 11:30 থেকে 3:30 বা 4টে পর্যন্ত বন্ধ থাকে। ওয়াও, মঠের ভেতর কি দারুণ পটল হয়েছে। এছাড়াও দেখলাম পাশে চাষ হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক। ভেতরে বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার জন্যও জায়গা রাখা রয়েছে। আরো কি লোকজন থাকে? না, আমরা আছি, মাতাজিরা আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাতাজিরা এখানে থাকেন না? হ্যাঁ, মাতাজি থাকেন ওই ভিতরে। আর এইটা কি? এটা অফিস আছে। এই গ্রিন বিল্ডিংটা আছে না, ওর পাশেই আছে বাচ্চাদের খেলার পার্ক। আর ফিরতি পথে দুপাশ জুড়ে কত রকমের যে সবজির চাষ হতে দেখলাম, আহা, চোখ জুড়িয়ে যায়। বেশ কিছুক্ষণ এখানে কাটানোর পর আমরা আবার ফিরে এলাম তপনদার নৌকায়। এখানকার মানুষরা কত ভালো আছে, হ্যাঁ না সাম্য? সবাই খুব অসাধারণ আছে, কিন্তু আমাদের বাইরের অবস্থানটাকে বেশি ভালো লাগে। ওই যে একটা ছেলে কোকিল। সকালের দিকে এখানে বেশ কিছু পরিযায়ী পাখি আসে। এখন আমরা দেখতে পেলাম শুধুমাত্র শামকল, বন হিরণ, কর্মোরেন্ট বা পানকৌড়ি। এমন অদ্ভুতভাবে লেকের মাঝখানে মাঝখানে চড়া পড়েছে, এই দেখুন মনে হচ্ছে যেন এগুলোটা জলের উপর হেঁটে বেড়াচ্ছে। যাই হোক, আজ আর পদ্মবনের দিকে গেলাম না। আর 2-3 মাস পর, মানে যখন কিনা মার্চ এপ্রিল সেই সময় আসলে পরে পদ্মবনটা পাওয়া যাবে। মার্চ এপ্রিল তখন পদ্ম মানে বাগানটা পুরো অনেকটা বাগান হয়, পদ্ম পুরো এলাকা ভর্তি যায়, মানে 8-10 বিঘে জমি জলের এই যে কলকল শব্দ, আপনজন পাশে থাকলে তার ছন্দ আরও বহুগুণ বেড়ে যায়। এখন প্রশ্ন হলো যে এই লেকে ঘোরার জন্য আদর্শ সময় কোনটা? এই বাউরের লেকে ঘোরার জন্য, মানে নৌকা বিহারের জন্য শীতকালটা বেশ ভালো, কারণ এখানকার মিঠে রোদ এই সময় বেশ আরামদায়ক হয়।
গ্রীষ্মকালের দুপুরের রোদে এখানে ঘোরা একটু কষ্টকর হয়ে যাবে, মানে সম্ভবই নয় বলতে গেলে, তবে সকালে বা বিকেল বেলায় এখানে ঘোরা যেতে পারে। আর বর্ষাকালে জল বেশ ভালোই থাকে, গরমকালে জল অনেকটা কমে যায়, কিন্তু মাঝ বরাবর নৌকা চলাচল করতে পারে। বর্ষাকালে জল অনেকটা ওঠে, দেখলাম গাছের গায়ে দাগ হয়ে রয়েছে, মানে দুকুল ছাপিয়ে যায়। কিন্তু বর্ষাকালেও এখানে ঘুরতে আসার পক্ষে বেশ মনোরম, মানে বছরের মোটামুটি সারাটা সময়ই আমরা এখানে আসতে পারি। আর নৌকা বিহারের রেট হলো অ্যাপ্রক্স 300 থেকে 500 টাকা। তপনদা যেখান থেকে আমাদেরকে নৌকায় তুলেছিলেন ঠিক তার পাশেই একটি স্পটে আমাদের সুবিধা মতো নামিয়ে দিলেন। দিনের শেষে ফেরার বেলায় শুধু একটা কথাই সত্যি হয়ে রইল, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।